আর এই মুহূর্তে ভোটের মেগা শোতে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আমি আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র এবং আইনজীবী। তার সঙ্গে আমার পাশে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং ভোটের মেগা শোতে। আমার প্রথম প্রশ্ন নিঃসন্দেহে মণিশঙ্কর বাবুর কাছে, এই যে যোগ্য অযোগ্য এতদিন ধরে এত প্রশ্ন চলছে, এত কনফিউশন চলছে, কারা যোগ্য কারা অযোগ্য, এতদিন ধরে আইনি লড়াই চলছে, তারপরেও কোনো যোগ্য অযোগ্য ভাগ করা গেল না। আপনারা বলেছেন সিবিআই কি করেছে, কমিশন বলেছে সিবিআই কি করেছে, সিবিআই বলেছে কমিশন তথ্য নথি দেয়নি, বলেছে নষ্ট হয়ে গেছে। তাহলে প্রশ্ন মণিশঙ্কর বাবু, যখন প্রধানমন্ত্রী এসে বলছেন যে যোগ্যদের জন্য ব্যবস্থা করা সম্ভব, আমি চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব, তখন কমিশন রাতারাতি প্রেস কনফারেন্স করে বলছে যে হ্যাঁ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। এটা কি কানেকশন? এই কথাটা তো অনেক পরে এসছে, কয়েকদিন আগে হয়েছে। একটু আমি যদি পিছন দিকে যাই, মানে অ্যাজ এ লয়ার আমি একটা কথা, আমি মাই ফেল টু আন্ডারস্ট্যান্ড কীভাবে এটা হলো। আমি বলছি আমার কাছে যখন কোনো একটা মামলা এলো, এক্সিস্টিং যে পেপারগুলো আছে সেটার উপর বিবেচনা করে আমি প্রেয়ারটা করেছি তো যে আমি চাকরি পেতে পারি। তার মানে আমি একজন অ্যাডভোকেট, আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, কাগজগুলো দেখে বুঝলাম হ্যাঁ তুমি চাকরি পেতে পারো। তার মানে আমার প্রেয়ারটা ছিল চাকরি পাওয়ার জন্য। ঠিক আজকে অর্ডারটা যখন হলো তখন দেখা গেল পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমি যে চাকরির জন্য প্রেয়ার করেছিলাম আমার সেটা হলো না। আমি হারলাম না জিতলাম, এটা আমার কাছে একটা খুব আশ্চর্য ব্যাপার। আমি যদি হেরে থাকি তাহলে আমি কেন এসএলপি করবো না সুপ্রিম কোর্টে, এসএসসি কেন করবে? আমি তো জিতিনি, কারণ আমার প্রেয়ার ছিল চাকরি পাওয়া নিয়ে, ক্যান্সেলেশনের জন্য আমি প্রেয়ার করিনি। বাতিল হয়ে যাক, কেউ চাকরি না পাক, এই জন্য আমি মামলা করিনি। আমি মামলা করেছি যোগ্য প্রার্থীরা চাকরি পাক, কেউ চাকরি পেল না। হোয়াট এভার দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল কোর্ট, আই এম নট ডিসকাসিং অ্যাবাউট দিস, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দ্য অর্ডার পাসড বাই দ্য কোর্ট দ্যাট প্যানেল হ্যাজ বিন ক্যান্সেলড, নোবডি ইজ এন্টাইটেলড টু গেট আ জব। তো তাহলে এখন যারা প্রেয়ার করেছিল চাকরির জন্য তারা কেন সুপ্রিম কোর্টে গেল না? নাম্বার ওয়ান, তারা ক্যাভিয়েট করেছে। এটা তো আপনি যারা প্রেয়ার করেছিলেন চাকরির জন্য তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, কিন্তু যারা মামলা করেছে বা যারা প্রেয়ার করবে বা করবে না তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, কিন্তু সেটা তো কমিশনের দেখার কথা নয়, বা অন্য কারোর থার্ড পারসন যারা তাদের লড়াইটা লড়ছেন না তাদের দেখার কথা নয়। আপনি যদি আমার কাছে একটা মামলা নিয়ে আজকে আসতেন, আমি যদি আপনাকে বলতাম দেখুন আপনার মামলাটা আপনি চাকরি পাবেন যদি কমিশন যোগ্য অযোগ্য প্রার্থীটার তালিকাটা দেয়, এটা আপনি বলেছিলেন আগে। এটা তো এখন আসছে, দিল কি দিল না। আপনি কমিশন তার উচিত কোঅপারেট করা, তার যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা দিয়ে দেওয়া। কিন্তু যদি কমিশনের লোকেরা জেলে যায়, রাজ্য সরকারের মন্ত্রী যদি জেলে যায়, আপনি কি করে এক্সপেক্ট করবেন তার কাছে কোঅপারেশন পাবেন? উচিত একদম। কিন্তু আপনাকে তাহলে আপনি যখন মামলাটা করবেন আপনাকে বুঝে শুনে করতে হবে, যাকে আমি জেলে পাঠিয়েছি তার থেকে কোঅপারেশন পাবো না। কোঅপারেশন না পেয়ে আমি কিভাবে মামলাটা লড়বো এটা আপনাকে ভাবতে হবে। আপনি বলছেন যে কারোর যদি বিরুদ্ধে কারোর অভিযোগ থাকে এবং তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, একটা শ্রেণী জেলে যাচ্ছে, তার মানে বাকি অংশ কোঅপারেট করবে না। না, নরমালি এটা সুস্থ গণতন্ত্রে হয়। আমি বলছি নরমালি দরকারে সরকার রিপ্লেস করবে, অন্য শিক্ষামন্ত্রী আসবে, অন্য কমিশনের চেয়ারপারসন আসবে, কিন্তু কোঅপারেশন হবে। কিন্তু আমি বলছি যে আমি যখন মামলাটা করলাম তখন তো আমি এক্সিস্টিং পেপারসগুলোকে দেখে মামলা করেছিলাম। আপনি ফিউচারে কি কোঅপারেশন, যারা মামলা করেছেন তাদের পার্সপেক্টিভ থেকেই বলছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে কি সত্যি বাইরে থেকে বসে আপনি আমরা কি বলতে পারি যে তোমাদের কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়? কেন বলছি আপনাকে যে এই যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা করেছে, এরা তো ক্যাভিয়েট করেছে। একটা লোক ক্যাভিয়েট কখন করে? ক্যাভিয়েট করেছে মানে আমি একটা মামলা জিতে আছি, এই জেতা মামলাটা যদি কোনো একটা উল্টো অর্ডার হয় সেটাকে আমি বাধা দেবো, তাহলে এসএসসি কে বাধা দেবেন আপনি? তাহলে এসএসসি তো আমি উত্তর নেব। আর এই মুহূর্তে ভোটের মেগা শোতে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আমি আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র এবং আইনজীবী। তার সঙ্গে আমার পাশে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং ভোটের মেগা শোতে। আমার প্রথম প্রশ্ন নিঃসন্দেহে মণিশঙ্কর বাবুর কাছে, এই যে যোগ্য অযোগ্য এতদিন ধরে এত প্রশ্ন চলছে, এত কনফিউশন চলছে, কারা যোগ্য কারা অযোগ্য, এতদিন ধরে আইনি লড়াই চলছে, তারপরেও কোনো যোগ্য অযোগ্য ভাগ করা গেল না। আপনারা বলেছেন সিবিআই কি করেছে, কমিশন বলেছে সিবিআই কি করেছে, সিবিআই বলেছে কমিশন তথ্য নথি দেয়নি, বলেছে নষ্ট হয়ে গেছে। তাহলে প্রশ্ন মণিশঙ্কর বাবু, যখন প্রধানমন্ত্রী এসে বলছেন যে যোগ্যদের জন্য ব্যবস্থা করা সম্ভব, আমি চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব, তখন কমিশন রাতারাতি প্রেস কনফারেন্স করে বলছে যে হ্যাঁ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। এটা কি কানেকশন?
তার এই কথাটা তো অনেক পরে এসছে, কয়েকদিন আগে হয়েছে। একটু আমি যদি পিছন দিকে যাই, মানে অ্যাজ এ লয়ার আমি একটা কথা, মানে আমি মাই ফেল টু আন্ডারস্ট্যান্ড কীভাবে এটা হলো। আমি বলছি আমার কাছে যখন কোনো একটা মামলা এলো, এক্সিস্টিং যে পেপারগুলো আছে সেটার উপর বিবেচনা করে আমি প্রেয়ারটা করেছি তো যে আমি চাকরি পেতে পারি। তার মানে আমি একজন অ্যাডভোকেট, আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, কাগজগুলো দেখে বুঝলাম হ্যাঁ তুমি চাকরি পেতে পারো। তার মানে আমার প্রেয়ারটা ছিল চাকরি পাওয়ার জন্য। ঠিক আজকে অর্ডারটা যখন হলো তখন দেখা গেলো পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমি যে চাকরির জন্য প্রেয়ার করেছিলাম আমার সেটা হলো না। আমি হারলাম না জিতলাম, এটা আমার কাছে একটা খুব আশ্চর্য ব্যাপার। আমি যদি হেরে থাকি তাহলে আমি কেন এসএলপি করবো না সুপ্রিম কোর্টে, এসএসসি কেন করবে? আমি তো জিতিনি, কারণ আমার প্রেয়ার ছিল চাকরি পাওয়া নিয়ে, ক্যান্সেলেশনের জন্য আমি প্রেয়ার করিনি। বাতিল হয়ে যাক, কেউ চাকরি না পাক এই জন্য আমি মামলা করিনি। আমি মামলা করেছি যোগ্য প্রার্থীরা চাকরি পাক, কেউ চাকরি পেল না। হোয়াট এভার দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল কোর্ট, আই এম নট ডিসকাসিং অ্যাবাউট দিস, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দ্য অর্ডার পাসড বাই দ্য কোর্ট দ্যাট প্যানেল হ্যাজ বিন ক্যান্সেলড, নোবডি ইজ এন্টাইটেলড টু গেট আ জব। তো তাহলে এখন যারা প্রেয়ার করেছিল চাকরির জন্য তারা কেন সুপ্রিম কোর্টে গেল না? নাম্বার ওয়ান, তারা ক্যাভিয়েট করেছে। এটা তো আপনি যারা প্রেয়ার করেছিলেন চাকরির জন্য তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, কিন্তু যারা মামলা করেছে বা যারা প্রেয়ার করবে বা করবে না তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন, কিন্তু সেটা তো কমিশনের দেখার কথা নয়, বা অন্য কারোর থার্ড পার্সন যারা তাদের লড়াইটা লড়ছেন না তাদের দেখার কথা নয়। আপনি যদি আমার কাছে একটা মামলা নিয়ে আজকে আসতেন, আমি যদি আপনাকে বলতাম দেখুন আপনার মামলাটা আপনি চাকরি পাবেন যদি কমিশন যোগ্য অযোগ্য প্রার্থীটার তালিকাটা দেয়, এটা আপনি বলেছিলেন আগে, এটা তো এখন আসছে, দিল কি দিল না। আপনি কমিশন তার উচিত কোঅপারেট করা, তার যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা দিয়ে দেওয়া, কিন্তু যদি কমিশনের লোকেরা জেলে যায়, রাজ্য সরকারের মন্ত্রী যদি জেলে যায়, আপনি কি করে এক্সপেক্ট করবেন তার কাছে কোঅপারেশন পাবেন? উচিত একদম, কিন্তু আপনাকে তাহলে আপনি যখন মামলাটা করবেন আপনাকে বুঝে শুনে করতে হবে, যাকে আমি জেলে পাঠিয়েছি তার থেকে কোঅপারেশন পাবো না। কোঅপারেশন না পেয়ে আমি কিভাবে মামলাটা লড়বো এটা আপনাকে ভাবতে হবে। আপনি বলছেন যে কারোর যদি বিরুদ্ধে কারোর অভিযোগ থাকে এবং তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, একটা শ্রেণী জেলে যাচ্ছে, তার মানে বাকি অংশ কোঅপারেট করবে না। না, নরমালি এটা সুস্থ গণতন্ত্রে হয়। আমি বলছি নরমালি দরকারে সরকার রিপ্লেস করবে, অন্য শিক্ষামন্ত্রী আসবে, অন্য কমিশনের চেয়ারপারসন আসবে, কিন্তু কোঅপারেশন হবে। কিন্তু আমি বলছি যে আমি যখন মামলাটা করলাম তখন তো আমি এক্সিস্টিং পেপারসগুলোকে দেখে মামলা করেছিলাম। আপনি ফিউচারে কে কোঅপারেশন, যারা মামলা করেছেন তাদের পার্সপেক্টিভ থেকেই বলছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে কি সত্যি বাইরে থেকে বসে আপনি আমরা কি বলতে পারি যে তোমাদের কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়? কেন বলছি আপনাকে যে এই যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা করেছে, এরা তো ক্যাভিয়েট করেছে। একটা লোক ক্যাভিয়েট কখন করে? ক্যাভিয়েট করেছে মানে আমি একটা মামলা জিতে আছি, এই জেতা মামলাটা যদি কোনো একটা উল্টো অর্ডার হয় সেটাকে আমি বাধা দেবো, তাহলে এসএসসি কে বাধা দেবেন আপনি? তাহলে এসএসসি তো আমি উত্তর নেব।